শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। জুম মিটিং ক্লাসে আমি প্রফেসর আবুল আফসার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বে আমরা একটি ক্লাস করেছি, আজকে আমাদের এটি দ্বিতীয় ক্লাস। আমি আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাস শুনবে এবং কোনো বিষয়ে তোমাদের বুঝতে অসুবিধা হলে পরবর্তীতে আমার সাথে বা সেলফোন নাম্বারে যোগাযোগ করবে। অর্গানাইজেশনের বিহেভিয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড সেমিস্টার, BBA professional program. Earlier you know that organizational behavior are the behaviors of people in the organization, within the structure of the organization, with each other who are working in the same floor, in the same building. I cordially invite all of you participate in our online Zoom meeting class. I am your course teacher, Abul Afsar, Professor of Management and HRM, Bunia University, College Jatrabari, Dhaka. Our today's lecture is basically the field of organizational behavior. That is the subject to be learned, which are vital to organizational behavior. After completions of this today's lecture, learners will be able to know how OB is an interdisciplinary subject. What are the challenges and opportunities for organizational behavior in today's global age? And finally, we will see what importance that bears, why we should study organizational behavior. Let me try to discuss in details. The OB is basically concerned many other subjects. For our purpose here, we study a limited number of subjects which are mostly related. Amongst those, you can see the psychology, the sociology, the social psychology, industrial psychology, anthropology, political science, political science, economics, engineering, and semantics. Sorry, আমার ইয়ারফোনটা লাগানো ছিল না, আমি এখন লাগিয়ে নিলাম। আমরা এটাকে আমাদের সুন্দর আরো বোঝার জন্য, দেখার জন্য আমি তোমাদের জন্য স্মার্ট আর্ট স্লাইড তৈরি করেছি এবং তোমরা পেজে লক্ষ্য করো যে কিভাবে আমাদের এই বিষয়গুলো আমাদের অর্গানাইজেশনাল বিহেভিয়ারের সাথে সম্পৃক্ত। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো লোক তারা একসাথে কাজ করছে, গ্রুপে আছে, কিন্তু এই গ্রুপে কাজ করতে গিয়ে তারাও ফলো করলো যে আমাদের এই সাবজেক্টগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি তোমাদের
এই বিষয়টি আমার এই স্মার্ট স্লাইডে বোঝানোর চেষ্টা করেছি। আমরা এখন এই বিষয়গুলো কিভাবে আমাদের সাংগঠনিক আচরণে প্রভাব ফেলে বা আমরা কেন এই বিষয়গুলো বা সাবজেক্টগুলোকে আমরা পড়ব সেটা আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমত সাইকোলজি, যার অর্থ হলো মনোবিজ্ঞান, which basically deals with the human behavior, mentality. It is a science that seeks to measure, explain, and sometimes change the behavior of human and other animals. It generally assists individual, এটা সাধারণত একজন ব্যক্তির লার্নিং, মোটিভেশন, পার্সোনালিটি, ইমোশন, পারসেপশন এই বিষয়গুলোর উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে এবং এই বিষয়গুলো আমরা যদি সাইকোলজি পড়ি এবং সাইকোলজির জ্ঞান আমরা রাখি জানতে পারবো যে কিভাবে শিক্ষা গ্রহণ করা যায়, কিভাবে প্রেরণা দেওয়া যায় এবং কিভাবে ব্যক্তিত্ব রক্ষা করা যায়, মানুষের আবেগ, অনুভূতি, ধারণা কত ধরনের হয় এবং সেটা প্রভাব কি, এই বিষয়টি আমরা এখানে জানতে পারি। তারপরে যেটা হলো সেটা যে ট্রেনিং, লিডারশিপ, ইফেক্টিভনেস এন্ড জব স্যাটিসফ্যাকশন। এবং এই সাইকোলজির মাধ্যমে আমরা জানতে পারি যে একজন কর্মীর যে সমস্যা, সেই সমস্যাটা নির্ধারণ করে সেটাকে ডিটারমিন করে ডায়াগনোসিস করার প্রশিক্ষণ আমরা এখান থেকে পেতে পারি। এবং একজন সফল লিডার বা নেতা হতে হলে তার কি কি গুণ দরকার এবং কিভাবে সে তার অধীনস্থ লোকদেরকে লিড, এবং আমরা এটিও জানতে পারবো যে জব স্যাটিসফ্যাকশন কি এবং এই জব স্যাটিসফ্যাকশন আমরা কর্মীদেরকে কিভাবে দিতে পারি। এছাড়া আমরা ইন্ডিভিজুয়াল ডিসিশন মেকিং, পারফরমেন্স অ্যাপ্রেজাল, অ্যাটিটিউডস মেজারমেন্ট অফ দি ম্যানেজমেন্ট ওয়ার্কার্স এবং এই বিষয়গুলো আমরা সাইকোলজির মাধ্যমে আয়ত্ত করতে পারবো। এছাড়া আমরা এমপ্লয়ি সিলেকশন, ওয়ার্ক ডিজাইন, ওয়ার্ক স্ট্রেস এই বিষয়গুলো আমরা এখানে সাইকোলজির মাধ্যমে আয়ত্ত করতে পারি। কিভাবে সঠিক কর্মী নিয়োগ করা যায়, কারণ কোন কর্মী সকল কাজের জন্য কিন্তু উপযুক্ত না। তোমরা খেয়াল করলে বুঝতে পারবে, যেমন আমরা যদি একজন সিকিউরিটি নিই, সেখানে লিন তিন হ্যাংলা পাতলা অল্প বয়সী এই ধরনের কোনো লোক সেখানে গ্রহণযোগ্যতা পাবে না। সেখানে প্রয়োজন ভালো স্বাস্থ্য সুঠাম দেহের অধিকারী। আবার ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত ওরিয়েন্টেড যদি হয়, সেখানে কর্মী নিতে হবে স্বাস্থ্য বড় কথা নয়, সৌন্দর্য বড় কথা নয়, জাত বড় কথা নয়, বড় কথা হলো তার ডিসিশন মেকিং ক্যাপাসিটি কতটুকু আছে, ব্রেন, তার নলেজ। তাহলে আমরা জব অ্যানালাইসিস করে সাথে সাথে উইল বি এবল টু নো হুইচ টাইপস অফ এমপ্লয়িজ উইল বি ফিট ফর দ্য পজিশন। এই বিষয়টি আমরা এই সাইকোলজি জ্ঞান থেকে আমরা দিতে পারি এবং প্রতিষ্ঠানের জন্য সেই হিসেবে আমরা লোক রিক্রুট বা নিয়োগ দিতে পারি। পরবর্তীতে হলো সোসিওলজি, যেটাকে আমরা সমাজ বিজ্ঞান বলে থাকি। আমরা জানি we are a human being and lives in a society, so we have to maintain the social system where we are living, and that will also greatly affect in our mentality or mind. সুতরাং এদিক থেকে আমরা বিভিন্ন গ্রুপে কাজ করি এবং গ্রুপে কাজ করতে গেলে সংগঠনের কাঠামোর মধ্যে কাজ করতে হবে এবং সংগঠনে বিভিন্ন প্রকৃতির নেতা থাকে, ম্যানেজার থাকেন, কেউ হয় ব্যুরোক্রেট, কেউ হয় লেসিসপিয়ার, কেউ হয় ডেমোক্রেটিক ওরিয়েন্টেড। তাহলে আমাদেরকে আবার কেউ বলে HRD অ্যাপ্রোচ ফলো করে, কিন্তু এবং এই যদি আমরা বিষয়গুলো আমাদের জানা থাকে, সোসিওলজি সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকে, আমরা যদি এটা স্টাডি করি, তাহলে এই বিষয়গুলো জেনে আমাদের সাংগঠনিক আচরণটা কেমন হবে সেটা আমরা নিজেরা নির্ধারণ করতে পারি। তারপরে হলো সোশ্যাল সাইকোলজি,
অর্থাৎ সামাজিক মনোবিজ্ঞান যেটাকে বলা হয়, ওইটা সুচলিত প্রায় কাছাকাছি। অর্থাৎ এখানে গ্রুপ বিহেভিয়ার বা গ্রুপ বা কতগুলো লোকের সমষ্টি নিয়ে গ্রুপ হয়, এবং এই গ্রুপের আচার আচরণটা আমরা প্রত্যক্ষ করতে পারি। কারণ দি পিপল হু are working here, they are also a member of a society, and where they are living, and they bear the identity of that society. তাহলে এখানে আমরা যে যে সমাজে বাস করি, আমরা সেই সমাজেরই মন মানসিকতা আমাদের মধ্যে কিছুটা বিরাজ করে। তাহলে আমরা সেটা দেখবো, সোশ্যাল সাইকোলজি যদি পড়ি, তাহলে ওই ওই কর্মী বা ওই শ্রমিক তার আচরণ সম্পর্কে আমরা বুঝতে পারবো সে কোন শ্রেণীর, কোন গ্রুপের এবং কোন পর্যায় থেকে এসেছে। তাহলে সেই অনুযায়ী তখন আমরা যে ইন্টার গ্রুপ কোলাবোরেশন করে কর্মীদেরকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি। এটা একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ যে এরা গ্রুপে কাজ করছে, আর উনি হলো একজন নেতা, একজন প্রশিক্ষক, আর ওর হলো সব ওয়ার্কার বা এমপ্লয়ি যারা আছে। সুতরাং তারা বুঝাচ্ছে যে সংগঠনে কাজ করতে হলে আমাদেরকে এই বিভিন্ন ব্যক্তির সাথে মিলেমিশে কাজ করতে হবে। আমাদের একজন নেতা থাকবেন, আমরা সবাই একত্রিত হয়ে তার নির্দেশ মতো আমরা কাজ করব। Number 4, industrial psychology. Industrial psychology helps to understand the individual reaction to industrial environment. It involves selection and placement of individual into a particular job, psychological test, study of mental health, and individual into particular job through psychological test, study, etc. etc. তাহলে আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি পড়ি, আমরা যদি জানি এই 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 বিষয় থেকে আমরা আমাদের একজন কর্মীর যে কর্মক্ষমতা, কর্মের প্রতি মানসিকতা, কর্মের প্রতি ঝোঁক এবং তার মানসিক অবস্থা, কাজের প্রতি আগ্রহ অনাগ্রহ, এই বিষয়টি আমরা জানতে পারি। ডগলাস ম্যাকগ্রেগরের নাম তোমরা অবশ্যই শুনেছ। উনি মানুষের প্রকৃতি সম্পর্কে একটি সূত্র দিয়েছেন যে ওনার মতে মানুষকে 2 শ্রেণীতে ভাগ করা যায়, এক্স থিওরি ওরিয়েন্টেড, ওয়াই থিওরি ওরিয়েন্টেড। এক্স অ্যাজাম্পশন হলো যে এরা সবকিছুকে ভালো জিনিসটাকে এটা পজিটিভ দেখে এবং পক্ষে পজিটিভ মানে তারা এটা পক্ষে দেখে। আর আরেক শ্রেণীর লোক আছে যে ভালো কাজকেও তারা ফাঁকি দেওয়ার জন্য নেগেটিভ দেখে। তাহলে আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি স্টাডি করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কর্মীর মধ্যে কোন থিওরিটা কাজ করছে, এবং সে মোতাবেক we can solve the problem and developed by giving or imparting necessary training. Next one, anthropology. Anthropology হলো, মনে রেখো, নৃতত্ত্ব বিজ্ঞান, অর্থাৎ মানুষের বংশ, অরিজিন, জিন, যেখান থেকে সে এসেছে এবং তার ভিতরে সেই বিষয়টি কাজ করে। যেমন আমি 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 আমার যে পরিবার থেকে এসেছি, আমার মা বাবার থেকে এসেছি, আমার বাবার জিনটা আমার শরীরে আছে। সুতরাং এই হেরিটেজ যেটাকে বলা হয় ইনহেরিডিটি, আমি কিন্তু আমার বাবার এবং তার আগ্রহ ওই জিনের বৈশিষ্ট্য আমার মধ্যে কিন্তু বিরাজমান। তাহলে এখানে আমরা যদি অ্যানথ্রোপোলজি স্টাডি করি, উইল বি এবল টু নো দ্য সেন্স অফ রাইট অ্যান্ড রং, হুইচ ইন টার্ন এফেক্ট আওয়ার নর্মস অফ অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার। আমরা যদি জানি তার জিন অ্যানালাইসিস করি, তাহলে বুঝতে পারবো সে কোন প্রকৃতির মানুষ হবে, এবং সেই অনুযায়ী তাকে আমরা রেকটিফাই করে মোটিভেট করে আমরা কাজে লাগাতে পারবো। এখন এই বিষয়গুলো, ইফ ইউ want to acquire knowledge, so you must go through the anthropology, you must study the anthropology. For this reason, anthropology is also
somewhat related to our organizational behavior. The next one is political science. Students, all of you know political science is a science which basically deals with the political system of a country. So the political system of a country greatly hampered, or it can be greatly bad or good or bad effect on the organizational activities. কারণ প্রত্যেকটা সংগঠনকে রাষ্ট্রীয় কাঠামোর অধীনে, রাষ্ট্রীয় আইন কানুন নিয়ম নীতির অধীনে চলতে হবে। কারণ রাষ্ট্রীয় নিয়মটা কোত্থেকে আসবে? যে পার্টি, যে সংগঠন, যে রাজনৈতিক দল যখন ক্ষমতা থাকে, এবং আবার ওই দেশের যে পলিটিক্যাল সিস্টেম, গণতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক বা যে ধরনের হোক বা সমাজতান্ত্রিক, তাইলে ওই যে পলিটিক্যাল ধারা, সে ধারায় কিন্তু সংগঠনকে মাথা রেখে কাজ করতে হবে। এখন if you study the political science, you will be able to know about the structure of the government and the rules of the government, as well as the principles of the government, as well as you will be able to change our business policy and will be able to act accordingly. Next one, economics. This is a very common, interesting, as well as important subject because it denotes the economic activities or economic theory. So, economic policies of the government regarding the allocation of scarce resources to different competing alternatives, and all these factors are greatly affect to the organizational climate. সরকার যে অর্থনৈতিক পরিকল্পনা নেয়, বাৎসরিক পরিকল্পনা নেয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেয়, এই পরিকল্পনাগুলো কিন্তু অর্থনৈতিক পরিকল্পনাগুলো আমাদের ব্যবসা বাণিজ্যের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। তাহলে আমরা যদি ইকোনমিক্স পড়ি, আমরা যদি এটা স্টাডি করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ব্যবসাতে এখন অর্থনীতির কোন গতি, এবং সেই গতি মোতাবেক, সেই নীতি মোতাবেক আমাদেরকে এগিয়ে যেতে হবে। যেমন আমরা সাম্প্রতিককালের বিশ্বব্যাপী মহামারী করোনার কথা আমরা এখানে উদাহরণ হিসেবে আনতে পারি। সারা বিশ্বের অর্থনীতি প্রায় স্থবির হয়ে গিয়েছে। সরকার বিভিন্ন ধরনের স্কিম নিচ্ছে, তাহলে এই স্কিমগুলো, এই পলিসিগুলোর সাথে প্রত্যেকটি ব্যবসা সংগঠনকেও সম্পৃক্ত হতে হবে এবং সে মোতাবেক কাজ করতে হবে, নতুবা তাদের পক্ষে সাস্টেইন করা খুব কঠিন হবে। পরে হলো নাম্বার 8, ইঞ্জিনিয়ারিং। It basically denotes the industrial engineering branch. It has contributions significantly in the area of time study and motion study, work measurement, workflow analysis, job design, wages and salary administration. ইঞ্জিনিয়ারিং, এখানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর কথাই বলা হয়েছে, যে এটা আমরা যদি স্টাডি করি তাহলে কাজের গতি, কাজের প্রকৃতি এবং কাজ পর্যবেক্ষণ, প্রত্যক্ষকরণ এবং কিভাবে কাজকে আমরা জবটাকে ডিজাইন করব, মানে সাজাবো। অর্থাৎ সাজানো মানে হচ্ছে যে what will be the responsibilities will be added, what will be the work schedule will be added in any particular job, what will be the wages and salary structure of the job. তাহলে আমরা সেই বিষয়গুলো, কাজের গুরুত্ব এবং কাজের যে দক্ষতা প্রয়োজন এবং কাজের যে রিস্ক বা হ্যাজার্ড আছে, সেই অনুযায়ী আমরা সেটাকেও সাজাতে পারি। এবং সবশেষে সিমেন্ট্রিক্স, অর্থাৎ এটা হলো ভাষাগত বিষয় দিক, যোগাযোগের জন্য। আমরা জানি যে it will help study of communication within the organization. Misunderstood and misdirected communication or simply lack of communication creates many behavioral problems. The word or sentence you are using to communicate with your colleagues or your superior or subordinate, that should be intuitive and common words which will be easily understood by
other people. তাহলে আমরা যদি এই সেমেন্টিক্স গুলো পড়ি, এটাকে আমরা আরেক নাম বলতে পারি আমাদের যে কমিউনিকেশন প্রসেস বা কমিউনিকেশন প্রিন্সিপাল। এই বিষয়গুলো আমাদেরকে সুষ্ঠু যোগাযোগে যথেষ্ট সহযোগিতা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যন্ত যেগুলো বললাম, এছাড়া আরো অনেক বিষয় আছে যেগুলো আমাদের অর্গানাইজেশনাল বিহেভিয়ার বা সাংগঠনিক আচরণের সাথে সম্পৃক্ত। আমরা সেদিকে আর যাচ্ছি না। আমরা যেগুলো না হলে হয় না সেগুলো আমরা আলাপ করলাম, এবং সবশেষে আমরা বলতে পারি যে all these are the basic subject matter of our organizational behavior. If you study all of those subjects, it will be very easy to us to understand the organizational behavioral system, structure, and how we can apply the OB principles to our organizations. I think all of you are able to understand because I try to describe all the matters both in Bangla and English by quoting example. আমি তোমাদেরকে বাংলা এবং ইংরেজিতে এবং বিভিন্ন ধরনের উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব যে সাংগঠনিক আচরণে বর্তমানে বিশ্বায়নের যুগে চ্যালেঞ্জটা কি এবং এটার কি সুবিধা বা অসুবিধা। অসুবিধাটাই চ্যালেঞ্জ। আমরা জানি we are living in a global age that is free economy. So in this free economy system, the world economics, the organizations are facing the following major challenges. Number one, improving quality of productivity. পণ্যের মান উৎপাদন সেটা করতে হবে। Improving skill of the people, managing workforce diversity, responding to globalization, empowering people, stimulating innovation and change, coping with temporariness, dealing with decline employees, loyalty, improving technical behavior, helping employees to balance work-life conflict. এই যে জিনিসগুলো বললাম, পয়েন্টগুলো, এগুলো কিন্তু এখন প্রত্যেকটি সংগঠনের ব্যবস্থাপকদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। এখন আমরা এটাকে আমরা স্মার্ট ডায়াগ্রামে ঠিক এভাবে দেখাতে পারি, যেটা আমরা এক নজরে দেখলে খুব সহজে বুঝতে পারি। সুতরাং তোমরা এই স্লাইডটি ডাউনলোড করে ওইভাবে স্টাডি করার চেষ্টা করবে। আমরা এখন এগুলো একটু ডিটেইলস সংক্ষিপ্ত আকারে একটু জানার চেষ্টা করি। Improving quality and productivity. Quality is conformity with or exceeding of customers' expectation. It is related to all the functions of the organization. The goods and services you are producing for the customers or consumers, it must be up to marks. If you are not be able to produce quality product and services, then you will not be able to compete in the market. সংগঠন থেকে তোমার যে পণ্য এবং সেবা তুমি দিচ্ছ সেটা অবশ্যই কোয়ালিটি মেনটেন করতে হবে, গুণগত মান। এখন এই গুণগত মান রক্ষা করা এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ গুণগত মান যদি রক্ষা করতে হয় তাহলে কি হবে, যে সেখানে অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন। সেই ইনভেস্টমেন্টের নতুন মেশিনারি, দক্ষ শ্রমিক কর্মী ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, যা অনেক সংগঠনের পক্ষে এগুলো অ্যাভেইল করা বা নিজেদেরকে অ্যাডজাস্ট করা সম্ভব হয় না। তাইলে improve of quality product and services, it's the number one problem or challenge to the organization. The second one, improving skill of the people. আমরা জানি there are two types of or classes of resources within an organization. One is human resource and another is non-human resources.
Human resource, that is the manpower, and non-human resources, that is the others, that is materials or components for the factors of production. তাহলে এখন দেখো, if you will not be able to recruit or maintain a skilled workforce, the non-human resources will be in a vague position. অর্থাৎ তুমি যদি দক্ষ লোককে, সঠিক লোককে নিয়োগ দিয়ে তাদেরকে তোমার প্রতিষ্ঠানে রাখতে না পারো, তোমার যতই সম্পদ, যন্ত্রপাতি, আসবাবপত্র, ম্যাটেরিয়ালস থাকুক না কেন, সেটা কোনো কাজে আসবে না। এই প্রসঙ্গে আমরা ডক্টর এল কার্নেগির, ফ্রেঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড ফিলোসোফার, ওনার কথাটা আমরা মনে করতে পারি। উনি বলেছিলেন একবার, টেক এভরিথিং দ্যাট আই হ্যাভ, my factory, my building, my money, and all that I have, but leave me with this skilled manpower, and within short possible time, I will be able to build a 10 times bigger than the present one. And উনি কি বললেন, যে আমার অর্থ, বিত্ত, ফ্যাক্টরি, কারখানা, মিল যা কিছু আছে, ব্যাংক ব্যালেন্স, তুমি সব নিয়ে দাও। বলে যে আরে বোকা, সব নিয়ে গেলে তুমি তুমি কি করবা? বলে যে তুমি যা আমার নিচ্ছ, আমার এই দক্ষ লোক যদি আমার কাছে থেকে থাকে, তাহলে এর 10 গুণ বেশি বড় আয়তনে আমি আমার ইন্ডাস্ট্রিকে পুনরায় চালু করতে পারবো। তাহলে আমার কথা থেকে আমরা কি বুঝতে পারলাম? The skill, efficiency of the people that are vital for the organization, and it becomes sometimes challenges to the organization. কারণ স্কিল লোক রাখতে হলে তার এখানে অর্থবিত্তের প্রয়োজন, লোক পাওয়ার বিষয়ে প্রয়োজন, যন্ত্রপাতি, ম্যাটেরিয়ালস এর প্রয়োজন। নেক্সট হলো ম্যানেজিং ওয়ার্কফোর্স ডাইভার্সিটি। As we know earlier, and still we are in the global age of competition. So organizations are becoming heterogeneous in terms of gender, race, heterogeneity, and ethnicity. So if you study OB and other subjects, it will help us to make success. কারণ এই বিশ্বায়নের যুগে একটা সংগঠনে দেশ বিদেশি বহু লোক, বহু ধর্মের, বহু গোত্রের এবং বহু মানসিকতার লোক আছে। পরে এই যে ওয়ার্কফোর্স ডাইভার্সিটি, অর্থাৎ বিভিন্ন জাতের, বর্ণের, বিভিন্ন শ্রেণীর মানুষ একটি সংগঠনে কাজ করে এবং তাদেরকে ম্যানেজ করা একটা বিরাট চ্যালেঞ্জও বটে। If the management people are not talented and not skilled, efficient one regarding the management, so it will not be possible to manage efficiently, effectively. এখানে দক্ষ ব্যবস্থাপকের দরকার, আর এই দক্ষ ব্যবস্থাপক রাখা, মেনটেন করা, এটিও একটা কঠিন কাজ। And 4 number, responding to globalization. এখন globalization refers to borderless work with congruous culture. অর্থাৎ আমরা গ্লোবালাইজেশন বলতে বুঝি যে এখানে কোনো বাধা নাই, অন্য যে কোনো দেশে যাবে, যে কোনো দেশ থেকে আসবে, যে কোনো দেশ থেকে কর্মী আসবে, আমার দেশ থেকেও যাবে। তাহলে এই যে এটা রেসপন্স করা, এটাকে অ্যাড্রেস করা, এটা কিন্তু একটা কঠিন, কারণ সকল প্রতিষ্ঠানের পক্ষে এই কাজটি করা, এটাকে মেনটেন করা সহজ হয় না। অর্থাৎ আমি ইচ্ছা করলে গ্লোবালে ঢুকতে পারি না। গ্লোবালে ঢোকার জন্য আমাকে কি করতে হবে? হিউম্যান অ্যান্ড নন হিউম্যান যে রিসোর্স, এগুলোকে আমাকে শক্তভাবে দক্ষতার সহিত ম্যানেজ করতে হবে। আরেকটা চ্যালেঞ্জ হলো এম্পাওয়ারিং পিপল। এম্পাওয়ারিং পিপল রেফার টু মেকিং দেম এবল ইন ডুইং থিংস অ্যান্ড হ্যান্ডলিং সিচুয়েশন ইন্ডিপেন্ডেন্টলি। এখন ক্ষমতা দিলে অনেকে ক্ষমতার অপব্যবহার করে, সুতরাং আবার ক্ষমতা দরকার। দায়িত্ব, অথরিটি এন্ড রেসপন্সিবিলিটি মাস্ট গো টুগেদার। ক্ষমতা এবং দায়িত্ব দুটি একসাথে দিতে হবে, কারণ শুধু দায়িত্ব দিলে হবে না, কর্তব্য ছাড়া দায়িত্ব আসবে না, আর কর্তব্য দিলে তাকে দায়িত্ব এবং পাওয়ারও দিতে হবে। এখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে
সবাই কিন্তু এই বিষয়গুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করে চলতে পারে না। ক্ষমতা পেয়ে অপব্যবহার করে, ফলে প্রতিষ্ঠানের ক্ষতি সাধিত হয়। তার পরবর্তী স্টিমুলেটিং ইনোভেশন অ্যান্ড চেঞ্জেস। ইনোভেশন মানে হলো অ্যাডিং নিউ ইউটিলিটি টু দ্য প্রোডাক্ট অর সার্ভিসেস। মানদাতা আমলে যা কিছু আমরা উৎপাদন করছি, যেভাবে এই প্রোডাক্ট এখন আর চলছে না, কারণ মানুষের টেস্ট অ্যান্ড ফ্যাশন সবকিছু চেঞ্জ হচ্ছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমার এই বয়সে আমি নিয়ার অ্যাবাউট 6-4 ইয়ার্স, ছোটকালে আমরা লাক্স সাবান, যেটা এখন বর্তমান তোমরা যেটা দেখছো, এটা ব্যবহার করতাম এটা নর্মাল আকারে, কিন্তু এখন এটা একেবারে গুণগত মান, এটার শেপ, এটার আকৃতি, এটা স্মুথনেস এবং প্যাকেজিং এবং স্মেল অনেক পরিবর্তন। কেন হলো? সেই 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 লাক্স সাবান কিন্তু আজকে নতুন না। আমি যখন ছোট ছোট ছিলাম, 60 বছর আগেও আমি দেখেছি, তার আগেও এই কোম্পানি ছিল। কিন্তু বাজারে যখন নতুন নতুন কোম্পানি এলো এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে যখন ভালো ভালো আরো সাবান এলো, কাস্টমার কিন্তু সেদিকে ঝুঁকতে লাগলো। তাহলে এখন লাক্স কোম্পানি করবে কি? তারা কি তাদের আগের সাবানটা চলবে? অবশ্য মানুষ তেমন একটা ভালো এটাকে ব্যবহার করবে না, ভালো চোখে দেখবে না। তাই তাদেরকে ইনোভেট করতে হবে, তাদেরকে রিনিউ করতে হবে, তাদেরকে এটা মডিফাই করতে হবে। কিন্তু এই ধরনের মডিফিকেশন করতে তার যথেষ্ট ইনভেস্টমেন্টের প্রয়োজন, যথেষ্ট শ্রমের প্রয়োজন এবং যথেষ্ট উদ্যোগের প্রয়োজন। এবং এই কাজটি কিন্তু সকল প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, কর্মকর্তা এবং মালিক সেটা করতে পারে না। সুতরাং এটাও একটা চ্যালেঞ্জ। পরে দেখা যায় অনেকে তার ব্যবসা গুটিয়ে নিতে হয়। তারপরে 7 নাম্বার হলো কোপিং উইথ টেম্পারিটিনেস। অর্থাৎ এই যে বললাম কিছুক্ষণ আগে, যখন সংগঠন, উৎপাদনকারী বা সেবাদানকারী প্রতিষ্ঠান অ্যাডজাস্ট করতে পারছে না, তখন তারা কি করে? তখন কর্মী ছাঁটাই করে, ডাউন সাইজিং করে, রিঅর্গানাইজেশন করে বিভিন্ন বিভাগ ডিপার্টমেন্টের মধ্যে, এবং একটা একটা ইউনিটকে আরেকটা ইউনিটের সাথে মার্জ করে ফেলে, অথবা তারা একটা কোম্পানিকে আরেকটা কোম্পানির সাথে মার্জ অ্যামালগেট করে ফেলে। তাহলে এইভাবে এই কাজগুলো করে তারা টিকে থাকার চেষ্টা করে। কারণ এখন দেখো, আগে যে আমি ইন্ডিপেন্ডেন্টলি একবারে স্বাতন্ত্র বোধ বজায় রেখে আমি কাজ করতাম, কিন্তু সেই স্বাতন্ত্র বোধ বজায় রেখে আমার প্রতিষ্ঠান চালানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাহলে আমাকে এই এই ডাউন সাইজিং আসতে হবে, রিঅর্গানাইজিং আসতে হবে, মার্জারে আসতে হবে, এমালগেশনে আসতে হবে। এই কাজগুলো কিন্তু সহজ না এবং ফ্লেক্সিবল না। অনেক প্রতিষ্ঠান এটাতে নিজেদেরকে সম্পৃক্ত করে করতেও পারে না। ফলে কি হয় যে অনেক প্রতিষ্ঠানকে কোন রকম ব্যবসা চালিয়ে যেতে হয়, অথবা তাদেরকে শাট ডাউন করতে হয়। এটি অর্গানাইজেশনের বিহেভিয়ারে আরেকটি বর্তমান যুগের চ্যালেঞ্জ। নাম্বার 8, ডিলিং উইথ ডিক্লাইন এমপ্লয়ি লয়ালিটি। আমরা জানি everybody works to get something for one's livelihood, and when these earning or honorarium are not satisfactorily, then their morale will become low and loyalty will also decrease. এখন এটার কাজ, তাইলে সংগঠনের জন্য এটা বিরাট সমস্যা। আমি যে জন্য কাজ করছি, সেই আমি যা কিছু পাচ্ছি, নট সাফিসিয়েন্ট টু ম্যানেজ মাই ফ্যামিলি, তাইলে আমার মনোবল কি হবে? যে নিচু হবে। সংগঠনের প্রতি আমার আনুগত্যটা কমে যাবে। তাহলে এটাকে মেনটেন করাও একটা কঠিন কাজ। আরেকটা হলো ইমপ্রুভিং ইথিক্যাল বিহেভিয়ার। যে ইথিক্যাল বিহেভিয়ার অর্থ হলো নৈতিক আচরণ। এটাকে উন্নত করতে হবে। নৈতিকতা কর্মীদের মধ্যে থাকতে হবে, কিন্তু এই ইথিক্যাল বিহেভিয়ার এটাকে অবিডিয়েন্স টু ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, হোয়াট ইজ গুড, হোয়াট ইজ ব্যাড। কিন্তু মানুষ তো মানুষই,
রক্ত মাংসের গড়া, বিভিন্ন কারণে মানুষ এই কর্মীরা অনেক ক্ষেত্রে এটা তারা করতে পারে না এবং ম্যানেজমেন্টও ব্যর্থ হয়। ফলত কি হয় যে ফলত সংগঠনের লক্ষ্য অর্জনে ব্যত্যয় ঘটে। আর সবশেষে আমরা হেল্পিং এমপ্লয়িজ টু ব্যালেন্স ওয়ার্ক লাইফ কনফ্লিক্ট। মানুষ যেখানে দ্বন্দ্ব সেখানে, মানুষ যেখানে চাওয়া পাওয়া সেখানে। সুতরাং এই কর্মী যারা আছে সংগঠনের সামর্থ্য অনুযায়ী তাদেরকে প্রয়োজনীয় অনারিয়ম, প্রয়োজনীয় বেতন ভাতা ইত্যাদি দিয়ে সংগঠনকে তাদেরকে রাখতে হয়। কিন্তু এটার একটা সমন্বয় করা, এটা একটা ব্যালেন্স করা উভয়ের মধ্যে অনেক কঠিন কাজ। লাইফ এন্ড ওয়ার্ক have conflictions, demand that has to settle। এবং এই জীবন এবং জীবিকা এই দুটোর মধ্যে সমন্বয় করিয়ে দেওয়া ম্যানেজমেন্টের কাজ। আর অনেক ক্ষেত্রে ম্যানেজমেন্ট বিভিন্ন সীমাবদ্ধতার দরুন এই কাজটি করতে পারে না। দেখা যাচ্ছে they are losing their efficient skilled manpower, and when you lost your efficient skilled manpower, then it will greatly hamper your production and services, and finally will not be able to sustain in the market. Dear student, from this analysis, now you can say that management people faces all of these challenges in the workplace of the 21st century. Today's our global age, so we are living in a globe. So we have to maintain global standard. We have to adjust the global business environment, business policies, and sometimes it will become very hard on the part of the organization to adjust with the changing environment. থ্যাংক ইউ। আমি মনে করি তোমরা বুঝতে পেরেছ। আমি যতটুকু পেরেছি আমি সহজ ভাষায় তোমাদেরকে বলার চেষ্টা করেছি যে এগুলো আসলে এখন নাও উই ক্যান আস্ক মি যে তাহলে কি স্যার কি করব? হ্যাঁ, রাইট ম্যান শুড বি পোস্টেড ইন দ্য রাইট জব। সঠিক লোককে সঠিক জায়গায় বসাতে হবে। অর্থাৎ যিনি যে কাজ জানেন, যে কাজের দক্ষ, তাকে সেই কাজ দিতে হবে এবং মনিটরিং করতে হবে। আর যখনই এই মনিটরিং করা হবে, ফাইন্যান্স যদি থেকে থাকে, তাহলে এইগুলোকে ওভারকাম করে ব্যবসা চালানো সহজ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমাদের সর্বশেষ যেই টপিকস আজকে, সেটা হলো আমরা দেখব আজকে দুই ক্লাসে অর্গানাইজেশনাল বিহেভিয়ার বা সাংগঠনিক আচরণের অনেকগুলো টপিকস আমরা আলাপ করেছি। যে এখন এই যে অর্গানাইজেশনাল বিহেভিয়ার, এটা আমরা কেন পড়ব বা এর নীতি পলিসি আমরা কেন জানবো এবং এটা আমাদের জন্য প্রতিষ্ঠানের জন্য কি গুরুত্ব বহন করে। হোয়াট ইম্পর্টেন্স ইজ গিভেন টু দ্য organization, to the employees, to the management, as well as the owners. However, the importance of OB can also be shown through the overlap smart art diagram. তোমরা লক্ষ্য করো, আমি এখানে আমেরিকান স্মার্ট আর্ট সিস্টেমে এটাকে প্রেজেন্ট করেছি এক নজরে দেখার জন্য। ইমপ্রুভমেন্ট অফ স্কিল, আন্ডারস্ট্যান্ড বিহেভিয়ার, এমপ্লয়ি মোটিভেশন, know the nature of the employees, anticipating organizational events, developing efficiency and effectiveness, maintaining better organizational environment, optimum use of resources, and creation of goodwill of the organization. আমরা এই পয়েন্টগুলোর অধীনে আমরা এটাকে আলোচনা করব। আমরা যদি এটা আমি এখানে ডিটেলস রেখে দিই, তোমাদের বইতেও আছে। আমরা আলোচনায় আমরা নিয়ে আসি যে প্রথম গুরুত্ব বহন করে ইমপ্রুভমেন্ট অফ স্কিল। অর্গানাইজেশনাল বিহেভিয়ার যদি আমরা স্টাডি করি এবং এর নীতি পদ্ধতি পলিসি জানি, তাহলে উই উইল বি এবল টু নো দি টেকনিক হাউ উই ক্যান ইমপ্রুভ আওয়ার স্কিল টু ডু এনি পার্টিকুলার জব। কারণ আমি আগে বলেছি, তুমি যদি রোগ আইডেন্টিফাই করতে পারো, ডাক্তার যখন রোগ আইডেন্টিফাই করতে পারে,
তাহলে সেটার জন্য ব্যবস্থাপক দিতে পারে। সুতরাং সাংগঠনিক আচরণে কর্মীর আচরণ প্রত্যক্ষ করে ব্যবস্থাপক যখন বুঝতে পারবে যে তার এদিকে লেকিং আছে, তখন সেটাকে সে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তার দক্ষতা বাড়াইতে পারে। এরপরে যেটা আমরা গুরুত্ব বহন করে যে আন্ডারস্ট্যান্ড বিহেভিয়ার অফ দি পিপল। সাংগঠনিক আচরণের যদি আরেকটা উল্লেখযোগ্য দিক হলো আমরা মানুষের আচার আচরণ সম্পর্কিত বিষয়ে দেবে এখানে খুব ভালোভাবে জানতে পারি। কারণ এই মানুষের আচার আচরণ নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টর। প্রথমত আমরা যেটা বলছিলাম ইথনোসেন্ট্রিক বা ইথনিক যেটাকে বলা হয়, তার জিন বংশগত, তার পরিবেশ, তার শিক্ষা দীক্ষা, তার সমাজ, তার কালচার এবং যেখানে সে কাজ করছে সে এনভায়রনমেন্ট বা পরিবেশ। তাহলে এই বিষয়গুলো যখন আমরা জানতে পারবো, এগুলো অর্গানাইজেশনাল বিহেভিয়ার স্টাডি করলে জানা যায় এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারবো। এই জন্য আমাদেরকে সাংগঠনিক আচরণ স্টাডি করতে হবে। এরপরে আসতেছে এমপ্লয়ি মোটিভেশন, কর্মীদের প্রেরণা দান। আমরা জানি যে এভরিবডি ওয়ার্ক গেট সামথিং ফর ওয়ান্স লাইভহুড, and if these earnings are in exchange not sufficient to meet my demand, then my morality will also become low. আমি যা কিছু অর্জন করছি শ্রমের বিনিময়ে সেটা আমার জন্য সাফিসিয়েন্ট না। বিভিন্ন কারণে মন আমার খারাপ থাকবে, কাজে স্পৃহা কমে যাবে। সুতরাং সাংগঠনিক আচরণ যদি আমরা স্টাডি করি, এই বিষয়গুলো সেখানে আমরা জানতে পারি যে কিভাবে মানুষের মনোবল উন্নত করা যায়। মনোবল উন্নত করার দুটি পদ্ধতি বেশি, সেটা আমরা সবাই কম বেশি জানি। একটা হলো আর্থিক, একটা অনার্থিক। আর্থিকটা হলো সবচেয়ে পরিধানযোগ্য, কারণ ফাইন্যান্স ইজ দ্য লাইফ ব্লাড অফ অল কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। হ্যাঁ, কারবালার প্রান্ত নামক প্রবন্ধে মীর মোশাররফ হোসেন সাহেব উনি সুন্দরভাবে অর্থের গুরুত্ব বর্ণনা করেছেন এবং অর্থের যে কর্মকাণ্ড উনি বলেছেন, হায়রে অর্থ, হায়রে পাতকী অর্থ, অর্থই জগতে সকল অনর্থের মূল। অর্থ না থাকিলে ভাতায় ভক্তি আদর করে না, সমাজে মান্য করে না, বিপদে জ্ঞান থাকে না, জীবনে টাকা, জীবন্তে টাকা। এবং অর্থ না থাকিলে বলো স্ত্রীর ন্যায় ভালোবাসে, বলো তো জগতে এমন কে আছে, কিন্তু অর্থ না থাকিলে এমন অকৃত্রিম ভালোবাসাটাকেও পাওয়া যায় না। তাহলে আমরা এই মীর মোশাররফ হোসেন সাহেবের কারবালার প্রান্ত নামক প্রবন্ধে সীমারের মুখ দিয়ে যে কথাটা উনি বলিয়েছেন, আসলে এটা বাস্তব যে জীবনের জন্য, চলার জন্য, বাঁচার জন্য অর্থের প্রয়োজন। আর অর্থ হলো সবচেয়ে তোমার মনোবল বৃদ্ধির মেডিসিন। পরবর্তী পর্যায়ে আমরা দেখবো নো দি নেচার অফ এমপ্লয়ি। মানুষের প্রকৃতি, মানুষের মনোবল, মনোধারণা, মনস্তত্ত্ব বুঝতে হলে আমাদেরকে এই অর্গানাইজেশনের বিহেভিয়ার বলে আমরা জানতে পারি। সুতরাং আমরা যখন একজন কর্মীর তার প্রকৃতি, তার আচরণ জানতে পারবো, তার সাথে আমরা ভালো আচরণ হলে যদি ভালো করব, তার আচরণ যদি ভালো না হয় তাহলে সেটা ডেভেলপমেন্টের জন্য আমরা এর নিরিখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি। অ্যান্টিসিপেটিং অর্গানাইজেশনাল ইভেন্টস, প্রত্যেকটা লোক কাজ করে সংগঠনে এবং সংগঠনে কতগুলো কাজ নির্ধারিত আছে বা উদ্দেশ্য নির্ধারিত আছে। আর এই বিষয়গুলো আমরা সাংগঠনিক আচরণ পড়লে খুব সহজে আয়ত্ত করতে পারি, যে বিষয়টা আমাদের কর্মপ্রেরণা, কর্মধারা, কর্ম পরিকল্পনা, কাজকে চালিয়ে নেওয়া খুব সহজ হবে। ডেভেলপ এফিসিয়েন্সি এন্ড ইফেক্টিভনেস। আমি তোমার সমস্যা জানলাম, সমস্যা যদি জানা থাকে তাহলে সমাধানও দেওয়া সম্ভব। সমস্যা যদি জানতে না পারি, সমাধান দেওয়া কিন্তু সম্ভব না। সুতরাং আমরা এখানে কর্মীর কাজের দক্ষতা এবং
তার নৈপুণ্যতা, এই বিষয়গুলো আমরা বাড়ানোর জন্য প্রয়োজনীয় এখানে আমরা টিপস পেয়ে যাব। তারপরে মেনটেন বেটার অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট। A good environment is essential. A good environment is essential for organizational work. একটা সুন্দর সুস্থ পরিবেশ কর্ম সম্পাদনের পূর্ব শর্ত। আমরা জানবো সাংগঠনিক আচরণের মাধ্যমে কিভাবে এক কর্মী আরেক কর্মীর সাথে এক এক কর্মী ব্যবস্থাপনার সাথে, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, তার তার অধীনস্থদের সাথে, মালিকের সাথে, স্টেক হোল্ডার বা স্বার্থ সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কিভাবে আচার আচরণ করবো, এই বিষয়টি কিন্তু এখান থেকে জানা যায়। সরি। তারপর হলো অপটিমাম ইউজ অফ রিসোর্সেস, সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ। এখন প্রশ্ন করতে পারো, স্যার এটা হলো প্রোডাকশন ম্যানেজমেন্টের কাজ, কারণ আমরা পড়ছি অর্গানাইজেশনাল বিহেভিয়ার। এখন খুব লক্ষ্য করো, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, প্রোডাকশন ম্যানেজমেন্ট, প্রোডাকশন ইন্ডাস্ট্রি নিয়ে তো আমাদের অর্গানাইজেশনাল বিহেভিয়ার। সুতরাং আমরা যদি তোমার প্রতিষ্ঠানে যারা কাজ করবে, বিশেষ করে তাদের যদি আচার আচরণ আমরা সবকিছু জানতে পারি এবং সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট নিই, আমরা সমাধান করি, তাহলে যে প্রতিষ্ঠানের যে সকল কর্মচারী কর্মকর্তা যারা আছে তাদেরকে আমরা সেভাবে ড্রাইভ করে পরিচালনা করে একটা ভালো সুন্দর পরিবেশ আনয়নপূর্বক সম্পদের যথেষ্ট ব্যবহার নিশ্চিত করতে পারব। এবং সবশেষে আমরা ক্রিয়েশন অফ গুডউইল of the organization. What is goodwill? It's one kind of motion, people's attitudes towards organization or any people. It is the bad in the good side. অর্থাৎ গুডউইল বলতে সুনাম বলতে বোঝায় কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির কাজের যে উন্নয়ন, যে কাজ যে কর্ম মানুষের সমাজের দেশের উপকারে আসে, তখন সেটাই সুনামে পরিণত হয়। তাহলে আমরা সাংগঠনিক আচরণ যদি স্টাডি করি আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদের সংগঠনের সুনাম রক্ষা করা যায়, বৃদ্ধি করা যায়, এই বিষয়টি আমরা এখান থেকে ভালো আন্দাজ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। আমি তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। এরপরে যদি তোমাদের কোনো লেখিং থেকে থাকে, আমি আবারও বারবার বলছি, আই এম এ ভেরি ফ্রি ম্যান, আই এম ইউর টিচার, এ গাইডার অফ ইউর ওবি সাবজেক্ট। আমি তোমার এই বিষয়টি দেখার দায়িত্ব কলেজ আমাকে দিয়েছে। সুতরাং তোমার যে কোনো প্রবলেম বা সমস্যা নিয়ে তুমি আমাকে সরাসরি ডাইরেক্ট আমাকে ফোন করতে পারো, এবং ফোন করলে আমি তোমাদের সমস্যা বা যেটা আছে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের বেসিক টেক্সট বুক যেটা, সেটা এসপি রবিনসন জুডু অর্গানাইজেশনাল বিহেভিয়ার। আর রেফারেন্স হিসাবে আরো অনেক বই আছে বাজারে, এর মধ্যে জেডব্লিউ নিউস্টরম। আর তোমরা প্রশ্ন উত্তর আকারে যেগুলো সবসময় পড়ো, বিশেষ করে আমাদের বাংলাদেশি, তোমার প্রমিনেন্স এবং রেনেসা, এদেরই বই আছে, খারাপ না, ভালোই। যেমন আমার একটা বই আমি লক্ষ্য করলাম, আমার কাছে ভালোই মনে হলো, বইটা তোমরা এটা কিনতে পারো, অর্গানাইজেশনাল বিহেভিয়ার রেনেসা বুক ডিপো। এটা ভালোই প্রশ্ন উত্তর এবং ইলাবরেট লেখা আছে, তোমরা এটাও কিনতে পারো এবং এটা ভালো। আমি এটাকে কিছুটা ফলো করি। তো আমি তো বেশিরভাগ রুবিন্স এবং জুডু সেটাই ফলো করি, এবং ওটার নিরিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেসব প্রশ্নগুলো আছে এবং যেগুলো পরীক্ষা আসে, এর আলোকে আমি আমার স্লাইড এবং লেকচার তৈরি করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার
বা ব্যক্তির আচরণ সম্পর্কে আলোচনা করব। আজ এ পর্যন্তই। গুড বাই, খুদা হাফেজ।